আলোচনায় যেতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে আলোচনায় যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। অজয় দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। পত্রিকার সবগুলো খবরই দেখছিলাম। শুরুতেই যদি আমরা একটু কথা বলে নেই যে পরিস্থিতি আমরা দেখছি ধীরে ধীরে শিথিল হতে শুরু করেছে, সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। আপনার কি মনে হয় কত দ্রুত আসলে আমরা এই মুহূর্তে যে একটি দমবন্ধ অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে বের হতে পারবো? দ্রুত বলতে দুটি জায়গা, কিন্তু একটা হচ্ছে যে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছিল ক্যাম্পাসগুলো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি প্রাথমিক বিদ্যালয়, সেগুলো বন্ধ আছে। সেগুলো কবে খুলে দেওয়া হবে, কিভাবে খুলে দেওয়া হবে। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে অফিস তো কিছুটা সীমিত পরিসরে আজকে থেকে চালু হচ্ছে, এটা ভালো উদ্যোগ। অর্থনীতির ও কলকারখানার বড় অংশ ধরে নেওয়া যায় যে আজকে চালু হয়ে যাবে, কিন্তু বহু ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এটা এখনো বিঘ্নিত হয়েছে। ইন্টারনেট আংশিক চালু হয়েছে, ভালো খবর, কিন্তু এই গত এক সপ্তাহে আমরা বুঝতে পারলাম যে ইন্টারনেট, তথ্য প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ, এগুলো আমাদের প্রত্যেকের জীবনে কত অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। আমরা আসলে একদিন না, একটা মুহূর্তেও কিন্তু এইসব সুবিধা ছাড়া চলতে পারি না। আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য বড় ধরনের একটি শিক্ষা হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে, যে অবশ্যই ব্যাকআপ সার্ভিস, ইন্টারনেটে কিন্তু কথাটা সবসময় বলা হয় ব্যাকআপ ডাটা, ব্যাকআপ সার্ভিস। এই যে একটা জায়গায় ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে ইন্টারনেট বিঘ্নিত হলো, সরকারেরও কিছু নীতিগত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট কার্যক্রম একেবারেই সীমিত পর্যায়ে নিয়ে যাওয়া, এইগুলো যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সবকিছু বন্ধ করে দিতে না হয়। একটা বন্ধ রাখতে পারে, যেমন সোশ্যাল মিডিয়া, বহু দেশে আমরা দেখি যে যখন অস্থিরতা সৃষ্টি হয়, তৈরি হয়, এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলে, তখন কিছু হস্তক্ষেপ চলে। উন্নত দেশগুলোতেও চলে এটা, কিন্তু অন্য সবগুলো একসঙ্গে বন্ধ হয়ে যাওয়া এমনটি যেন না হয়। এটার জন্য ভবিষ্যতে ক্রাইসিস ম্যানেজমেন্ট, সেটা ইন্টারনেটে হতে পারে, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে, এই শিক্ষাটা সরকারকে যত দ্রুত নিতে পারে সরকার, সেটা চেষ্টা করতে হবে। জি, আরেকটি আমরা দেখছি খবরের প্রধান হিসেবে রয়েছে, সেটি হচ্ছে যে 4 দফা দাবি দিয়ে সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এটি গতকাল এই কোটা সংস্কার আন্দোলনকারীরা যে সংবাদ সম্মেলন করেছেন, তারা সেখানে বলেছেন যে প্রথম 4 দফা মেনে না নিলে আসলে 8 দফা নিয়ে আলোচনা শুরুই হবে না। এই 4 দফার বিশ্লেষণটি আপনার কাছে একটু জানতে চাই, যে এখনো তারা যে শক্ত অবস্থানে রয়েছেন। আমার মনে হয় যে আন্দোলনে আমি তো নিজেও 69 থেকে পরবর্তী বিভিন্ন সময় সক্রিয় ছিলাম কোনো না কোনো ভাবে। পরে সাংবাদিকতার পেশায় এসেও যখন আন্দোলনে যারা আপার হ্যান্ডে থাকে, ছাত্ররা যখন 4 দফা দিয়েছে, তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আপার হ্যান্ডে ছিল। পরিস্থিতি নাজুক হয়ে যায়, ভয়ঙ্কর সহিংসতার মুখোমুখি হতে হয় দেশকে, এবং তখন কিন্তু ইনিশিয়েটিভটা প্রথম পর্যায়ে এই নাশকতা সৃষ্টিকারীদের হাতে ছিল। ছাত্ররা নিজেরাই বলে দিয়েছিল যে আমাদের হাতে কিছু নাই, যারা করছে আমরা কিছুই জানি না, আমরা অসহায়। আর দ্বিতীয়ত, পরে সরকার কঠোর আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসাবে বিষয়টিকে গণ্য করে ব্যবস্থা নিয়েছে, এবং ইনিশিয়েটিভটা কিন্তু সরকারের হাতে চলে গিয়েছে। সরকার কোটার যে ইস্যুটা ছিল সেটা আদালতের রায় অনুযায়ী নিষ্পত্তি করেছে, এবং তারা দাবি করছে যে আদালতের নির্দেশনা পয়েন্ট টু পয়েন্ট একেবারে তারা মোকাবেলা করেছে। এখন এই 4 দফা যেভাবে যে পরিস্থিতিতে ছাত্রদের আন্দোলনের নেতারা দিয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু আমূল বদলে গিয়েছে। এখন তাদেরও একটি পদক্ষেপ নিতে হবে, যে শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক করার জন্য তারা তো 4 দফায় বলেছে যে ক্যাম্পাস স্বাভাবিক করতে হবে। আবার ক্যাম্পাসে তো অনেকে নির্দেশ দিয়েছে যে এই ছাত্রর সাথে নাম ধরে ধরে যে এদের সঙ্গে আমরা ক্লাস করব না, পরীক্ষা দেব না,
আরেকটা দাবি 4 দফা যেমন হচ্ছে যে ক্যাম্পাস খুলে দিতে হবে হলে, সরকার কিন্তু বলেছে যে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো যে ক্যাম্পাসে আসন বন্টন, সিট বন্টন ইত্যাদি, কিন্তু এটাও এখন নিশ্চিত করতে হবে যে সব পক্ষই যেন ক্যাম্পাসে ফেরত আসতে পারে, সেরকম একটা ব্যবস্থা দ্রুত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলেছে যে বিচার, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ রাখতে হবে। পৃথিবীর সব দেশে আসলে যে ধরনের পরিবেশ থাকে, আমাকেও সেই পরিবেশ সব পক্ষকেই সমানভাবে, শিক্ষকদের দিক থেকে যেমন দায়িত্ব রয়েছে, ছাত্রদের দিক থেকেও যা দায়িত্ব রয়েছে, এবং ছাত্র রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট তাদেরও সমান দায়িত্বই রয়েছে। এবং হলগুলো কিন্তু মেধাবী ছাত্র যেটা বলছে, আমরা প্রশাসনে যেমন কোটার কথা বাদ দিয়ে মেধার কথা বলি, বিশ্ববিদ্যালয়ে যেগুলো ভর্তি প্রক্রিয়া কিন্তু মোটামুটি স্বচ্ছ। ছাত্রাবাসে আসনগুলো নিয়ে অনিয়মের অভিযোগ বহুদিন রয়েছে। আমি নিজে বলতে পারেন যে ছাত্র নেতা ছিলাম, নির্বাচিত প্রতিনিধি ছিলাম, কিন্তু কখনো আসন বন্টনে যুক্ত হওয়ার সুযোগই ছিল না। আমার নিজের আসনও কর্তৃপক্ষ নোটিশ টানিয়ে দিয়েছে, তারপরে জেনেছি যে আমার নামে এই রুমের এই একটা অজয় দাশগুপ্ত, আরেকটি ছোট খবর দিয়ে আলোচনা আপনার সাথে শেষ করতে চাই। সেটি হচ্ছে সম্পাদক পরিষদ এবং নোয়াবের যে বিবৃতিটি এসছে, সেখানে নানা রকম কথা এসছে, কিন্তু যেহেতু আপনি আমি দুজনেই সাংবাদিক, আমাদের স্বার্থের জায়গাটি একটু আলাপ করি। সেটা হচ্ছে যে এই সময়টিতে আমরা সাংবাদিকের নিরাপত্তাহীনতা আবারও বেশ প্রকটভাবে সামনে এলো। এখনো পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে তাতে আমি জানি যে 3 জনের মতো সাংবাদিক মারা গেছেন। আপনার কাছে কি তথ্য রয়েছে আমি ঠিক জানি না। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগেছেন, এবং এই দায়িত্ব আসলে পরিষ্কারভাবে কারা নিবেন সেটি কোথাও নেই। নানা সংগঠন রয়েছে সাংবাদিকদের, কিন্তু দিন শেষে তার নিরাপত্তাটি প্রতিষ্ঠানের না হয়ে ব্যক্তির হয়ে ওঠে। একাধিক নারী কিন্তু তাদের দায়িত্ব পালনকালে এমনকি যৌন হয়রানির অভিযোগ বলেছেন, এবং গণমাধ্যমে আমরা এটা দেখেছি। এগুলো কি ঝুঁকি নিয়ে কাজ করেছে, সহিংসতা চলছে, সেই সহিংসতার খবর, একদিকে ইন্টারনেট বন্ধ, সেইগুলো মানে গত কয়েকদিনে আমার মনে হয় তো যে বড় ধরনের গবেষণা হতে পারে আমাদের টেলিভিশনের কর্মীরা ইন্টারনেট সার্ভিস না থাকায়। আমরা তো গত 10-12 বছর ইন্টারনেট ব্যবহার করে বহু কিছু প্রচার করেছি, প্রকাশ করেছি। এর মধ্যে কিভাবে আমাদের সাংবাদিকরা, অনেক নারী সাংবাদিক, মানে একেবারেই বলা যায় রণক্ষেত্রে, আমি মুক্তিযুদ্ধের রণক্ষেত্রে ছিলাম, কিন্তু কোনো দিন তো ঢাকা বা ঢাকার বাইরে কোনো এলাকায় তো প্রকৃত অর্থেই ওয়ারফিল্ড হয়েছিল। সেই অবস্থায় যারা কাজ করেছে, ভবিষ্যতেও করবে, এই বিষয়টা সবাই ভাবা উচিত। এডিটর্স গিল্ড এবং অন্যান্য সাংবাদিকদের মধ্যে, আমি শুধু নারী সাংবাদিকদের কথা কিন্তু বলছি না, আমি সব সাংবাদিকদের কথাই বলছি, যে সবাই আসলে সমান নিরাপত্তাহীনতাতেই ছিলেন। অবশ্যই। এবং নারীদের যারা এই যে একটা পেশায়, ঝুঁকিপূর্ণ পেশায় এসেছে, সৃজনশীল পেশায় এসেছে, তারা কাজ করছেন, তারা মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য নিজেদের জীবন বিপন্ন পর্যন্ত করছেন। তাদের অবশ্যই নিরাপদ রাখতে হবে। এবং দুর্ভাগ্যজনক ভাবে যারা নিজেদেরকে আন্দোলনকারী বলছেন, তাদের কারণেও অনেক জায়গা কিন্তু এই সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। কাজে আন্দোলনে যারা যুক্ত ছিলেন বা উদ্যোক্তা বলে দাবি করেন, তাদেরও নিজেদের কিন্তু এই বিষয়টা স্পষ্ট করতে হবে। এবং এই ক্ষেত্রে যারা দোষী, প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী বা বিচার বিভাগের শাস্তি তো এক ধরনের, কিন্তু আন্দোলন যারা পরিচালনা করেছেন বলে দাবি করেন, তাদেরও এই বিষয়ে সুস্পষ্ট উদ্যোগ আমরা প্রত্যাশা করব, যে কোনোভাবেই যেন কোনো সাংবাদিকের নিরাপত্তা বিন্দুমাত্র বিঘ্নিত না হয়। জি, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।